হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার 30, বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ থেকে 60টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ। কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। এর আগেও এমএসসি পরীক্ষায় হুবহু কমন এসছে, এবারও এসএলএসটি পরীক্ষায় হুবহু কমন আসবে। তবে একটা কথা, আমি এর আগে প্রাচীন ও মধ্যযুগ টপিক থেকে 8টা সেট দিয়েছি। প্রতিটা টপিকে কিন্তু 60টা করে প্রশ্ন আছে, মানে 480টা প্রশ্ন দিয়েছি। ওকে, আমি কিন্তু মোট আজকেও আবার 60টা প্রশ্ন দেব। আমি সর্বমোট 750টা আমি এমসিকিউ দেবো, ঠিক আছে? এর মধ্যে কমন আসবেই আসবে। আর বাকি তো আমাদের মোটা বইটা আছে প্রাচীন ও মধ্যযুগ বাংলা সাহিত্যের ইতিহাস, ওখান থেকে এমএসসি পরীক্ষা 100% কমন এসেছিলো। তো এই বইটা এখন শেষ করতে পারবেন না, ঠিক আছে? সংক্ষিপ্ত আকারে শেষ করুন এগুলো। বাংলা সারথি, বাংলা অল ইন ওয়ান, এগুলো প্র্যাকটিস করুন, এখান থেকে কমন চলে আসবে। ওকে, তো আমি আজ যে ক্লাসটা করাবো সেটা করাবো বাংলা অল ইন ওয়ান বই থেকে, ঠিক আছে? বাংলা অল ইন ওয়ান বই থেকে। এই বইটা প্র্যাকটিস সেট। এখন বিভিন্ন শিক্ষার্থী শিক্ষকরা এই বইটা ছাত্রকে ফলো করাচ্ছেন, এই বইটাই প্র্যাকটিস করাচ্ছেন, কারণ বাজারে সবচেয়ে অথেন্টিক বই, 98% হচ্ছে অথেন্টিক আছে এই বইটা, ঠিক আছে? এই বইটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখুন, আমাকে দেবেন, আমি কালকে দিলে স্পিড পোস্ট করে দেবো, শনিবারের মধ্যে হাতে পেয়ে যাবেন, ঠিক আছে? ওটা স্ক্রিনশট করে রাখুন, আর উপায় নেই, 20-25 টাকা এক্সট্রা খরচা হবে, স্পিড পোস্ট করে দেবো, পোস্ট অফিস মারফত 3 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। তার অন্তত পরীক্ষার 13-14 দিন আগে বইটা পেয়ে যাবেন, ঠিক আছে? যারা বই দিতে চান তারা আমার 8768830230 এই নাম্বার যোগাযোগ করবেন। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করি। আজ ফার্স্ট প্রশ্ন, উঞ্চা উঞ্চা পাবত তহি বসই সবরি বালি, বলাড্ডির আগে রচিত এই পদটির রচয়িতাকে? এটি কত সংখ্যক পদ? তাহলে এই পদটি হচ্ছে কোন আগে রচিত? বলাড্ডির আগে রচিত। এই পদটির রচয়িতাকে, আর এটি কত সংখ্যক পদ? উত্তর হচ্ছে অপশন গ, সবরপাদের 28 সংখ্যক পদ। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড বা খণ্ডিত পদের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে অপশন গ, 15টি হচ্ছে খণ্ড বা খণ্ডিত পদ। তারপর দেখুন 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্যাপতিকে পূর্ব ভারতীয় মধ্যযুগের যাবতীয় কবিদের সার্বভৌম বা কবি সার্বভৌম বলে কে অভিহিত করেছেন? সংক্ষেপে বলা হয় কবি সার্বভৌম। তো কে বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন, চণ্ডীদাসের পদাবলীর প্রধান ছন্দ কয়টি? আমরা জানি যে চণ্ডীদাস মোটামুটি 4 জন। তো পদাবলী চণ্ডীদাসের প্রধান ছন্দ কয়টি? উত্তর হচ্ছে অপশন ঘ, পয়ার ছন্দ। তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন, মনের মরম কথা তোমারে কহিয়ে এথা, শুন শুন পরাণের সই, স্বপন দেখিলু যে শ্যামল বরণ দে, তাহা বিনু আর কারণই। এটি কার পদ? এটি হচ্ছে জ্ঞানদাসের পদ। তো এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, পূর্বরাগ পর্যায়ের পদ। তারপর দেখুন 6 নম্বর প্রশ্ন, কেতদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যটি পূর্ববঙ্গে কি নামে প্রচার লাভ করেছিল? এই কাব্যের প্রকৃত নাম হচ্ছে জগতীমঙ্গল বা জগতীমঙ্গল, কিন্তু পূর্ববঙ্গে অপশন ক, ক্ষমানন্দী মনসামঙ্গল বা ক্ষেমানন্দী মনসামঙ্গল নামে প্রচার লাভ করেছিল। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার 12 মাসা কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? তো অনেকে ভাবেন যে সতী ময়না, সতী ময়না তো সেটা আলাদা, সতী ময়না 12 মাসে হচ্ছে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে, কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার 12 মাসা কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? মনে রাখবেন, চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার 12 মাসা উত্তর হচ্ছে অপশন ক, বৈশাখ মাস দিয়ে শুরু হয়েছে। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন, প্রণব চক্রবর্তীর আরাধ্য দেবতার নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, শ্রীরামচন্দ্র। তারপর দেখুন 9 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংগ্রহের মধ্যে ভারতচন্দ্রের নিম্নলিখিত কোন রচনাটি স্থান পায়নি? উত্তর হচ্ছে অপশন ঘ, গঙ্গাষ্টক। তথ্য দেখুন যে পরবর্তীকালে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভারতচন্দ্রের প্রপৌত্রের কাছ থেকে এই গ্রন্থটি সংগ্রহ করে, মানে গঙ্গাষ্টক গ্রন্থটি সংগ্রহ করে রহস্য সন্দর্ভ প্রথম বর্ষ 9ম খণ্ড সংবাদ 1920 এই পত্রিকায় মুদ্রিত করেন। সাল দরকার নেই, শুধুমাত্র মনে রাখবেন রহস্য সন্দর্ভ পত্রিকায় মুদ্রিত করেন কে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ভারতচন্দ্রের প্রপৌত্রের কাছ থেকে এই গ্রন্থটি সংগ্রহ করেছিলেন, ঠিক আছে? তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালী কাব্যে শ্রীপাদ বাল্মীকি মুনি রচিত মূল সংস্কৃত রামায়ণের বেশ কিছু অংশ বর্জন বা পরিত্যাগ করেছিলেন? নিচের কোনটি সেরকম উদাহরণ নয়? ভালো করে বুঝুন,
যে কৃত্তিবাস ওঝা তার শ্রীরাম পাঁচালী কাব্যে শ্রীপাদ বাল্মীকি মুনি রচিত মূল সংস্কৃত রামায়ণের বেশ কিছু অংশ বর্জন করেছিলেন বা পরিত্যাগ করেছিলেন, আবার অনেক অংশ গ্রহণ করেছিলেন। তো এখানে বলছে বর্জন বা পরিত্যাগ করেছিলেন, তো নিচের কোনটি সেরকম উদাহরণ নয়। ওকে, মানে এখানে তিনি যেগুলো উদাহরণগুলো দেওয়া আছে, 4টা উদাহরণ দেওয়া আছে। ওকে, 3টা হচ্ছে বর্জন করেছেন, একটা হচ্ছে গ্রহণ করেছেন। তো বলতে হবে নিচের কোনটি সেরকম উদাহরণ নয়, মানে বর্জন বা পরিত্যাগের উদাহরণ নয়। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ঘ, কাল নেমি হনুমানের বিরোধ। এটা হচ্ছে বর্জন বা পরিত্যাগ করেননি, এটা হচ্ছে গ্রহণ করেছিলেন। তাহলে বর্জন বা পরিত্যাগ করেছিলেন কোনগুলো? বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধ, অম্বরীশ উপাখ্যান বা অম্বরীশের যজ্ঞ, শ্রীরামচন্দ্র কর্তৃক আদিত্য হৃদয় স্তবপাঠ। আগে প্রশ্নটা দুবার করে ভালো করে পড়বেন, নাহলে কিন্তু পরীক্ষায় যদি এইসব প্রশ্ন আসে আপনারা কিন্তু সব ভুল অ্যান্সার করে আসবেন। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের মধ্যে কোন শতাব্দীর মানে চৈতন্যোত্তর যুগ সমাজ রাজনীতি সংস্কৃতি উপস্থাপিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন খ, 16 শতাব্দী, যেহেতু বৃন্দাবন দাস 16 শতাব্দীর কবি ছিলেন। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যের নায়ককে? উত্তর হচ্ছে অপশন ক, রাজা লোর। নায়ক বললে রাজা লোর। ওকে, প্রতিনায়ক বললে বামন, নায়িকা বললে সতী ময়না, প্রতিনায়িকা বললে চন্দ্রানী। মনে রাখবেন এগুলো। তাও দেখুন 13 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের কোন গ্রন্থটি ধর্মতত্ত্ব বিষয়ক রচনা? উত্তর হচ্ছে অপশন ঘ, তোহফা, যার রচনাকাল হচ্ছে 1663 থেকে 1669 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অপশন ক, সাধক রঞ্জন। তারপর 15 নম্বর প্রশ্ন, ইসলামী ছাত্র থেকে আপনারা স্কিপ করে যান, যারা 11-12 জন্য পড়ছেন তারা পড়ুন, বাকিটা স্কিপ করে যান। কারণ আমি আগেই বলেছি আমাদের 7টা এমসিকিউ থাকবে প্রতিটা সেটে, তার মধ্যে 15, 30, 45, 60 এই হচ্ছে 4টা প্রশ্ন আপনারা স্কিপ করে যাবেন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে। 11-12 পড়তে পারেন, কারণ এগুলো হচ্ছে মাদ্রাসা সিলেবাস। আমি চাই না যে পরবর্তীকালে আপনারা অন্য কোথাও খুঁজে বেড়াক, এই ভিডিওতে থাকবে সেগুলো। তো 15, 30, 45, 60টা আপনারা ছেড়ে যেতে পারেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এমএসসির প্রশ্ন। দেখুন পরের প্রশ্ন, কাসিমের লড়াই বা কাসেমের লড়াই কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ, শেখ শেরবাজ চৌধুরী। ওকে, এটা স্কিপ করে যেতে পারেন আপনারা, কোনো অসুবিধা নেই। তাও দেখুন 16 নম্বর প্রশ্ন, বিদুশেখর ভট্টাচার্য বা শাস্ত্রীর মতে চর্যাপদের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, আশ্চর্য চর্যাজয় হচ্ছে বিদুশেখর ভট্টাচার্য বা শাস্ত্রীর মতে চর্যাপদের প্রকৃত নাম। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের গোপীর সংখ্যা কত? এটা অনেকে 1600 বলে, এটা কিন্তু 1600 হবে না, এটা 16 সহস্র। মানে উত্তর হবে অপশন খ, 16,000 জন। ঠিক আছে, 16,108, তো 16,000টাই বেটার। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ কাব্যে কৃষ্ণের গোপিনীর সংখ্যা হচ্ছে 16,000 জন। তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষা রচিত চণ্ডীদাস চরিতম গ্রন্থটি রচয়িতাকে? তাহলে চণ্ডীদাস চরিতম কোন ভাষা রচিত? সংস্কৃত ভাষা রচিত। ঠিক আছে, তো সংস্কৃত রচিত চণ্ডীদাস চরিতম গ্রন্থটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন খ, উদয় সেন। তারপর দেখুন 19 নম্বর প্রশ্ন, সবাই জানে এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? ঠিক আছে, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন ঘ, জ্ঞানদাসকে। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, চম্পক সোন কুসুম কনকাচল জিতল গৌরতনু লাবণী রে, উন্নত গিম সিম নাহি অনুভব জগ মনমোহন ভাঙনি রে। এটি কার লেখা পদ? এটি গোবিন্দ দাসের লেখা পদ। তো আপনাদের বলতে হবে এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ক, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা 60-এর মধ্যে কে কত নাম্বার পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনারা আগে নিজে মনে মনে পরীক্ষা দিন, পরীক্ষা দেওয়ার পর 60-এর মধ্যে কত নাম্বার পেলেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। 21 নম্বর প্রশ্ন, 1308 বঙ্গাব্দে বা 1902 খ্রিস্টাব্দে বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের দ্বিতীয় সংস্করণ, প্রথম নয় কিন্তু তৃতীয় সংস্করণকে প্রকাশ করেন? অথবা বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যের দ্বিতীয় সংস্করণের প্রকাশক কে ছিলেন? একই প্রশ্ন, দ্বিতীয় সংস্করণের প্রকাশক কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, অক্ষয় কুমার চট্টোপাধ্যায়। অনেকে ডক্টর জিএস সেন বলে, ওটা কিন্তু ভুল অ্যান্সার, জিএস সেন হবে না। প্রকাশক কে ছিলেন দ্বিতীয় সংস্করণের? অক্ষয় কুমার চট্টোপাধ্যায়। কত সালে? 1308 বঙ্গাব্দে বা 1902 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 22 নম্বর প্রশ্ন,
মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার 12 মাসা কোন মাসের বর্ণনা দিয়ে শেষ হয়েছে? শুরু হয়েছে বৈশাখ মাস থেকে, শেষ হয়েছে কোন মাসে? শেষ হয়েছে অপশন ঘ চৈত্র মাসের বর্ণনা দিয়ে শেষ হয়েছে, মনে রাখবেন, গুলিয়ে ফেলবেন না। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, খনাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে কোন যুগের ইতিহাস বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক পাল যুগের ইতিহাস বর্ণিত হয়েছে। তাহলে দেখুন 24 নম্বর প্রশ্ন, বৈষ্ণব ভেগ ধারণ করে ভারতচন্দ্র কোন নাম গ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ মুনি গোসাই। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো প্রশ্ন, কিছু সহজ, কিছু কঠিন, কিছু মিডিয়ামের প্রশ্নোত্তরের সমাহার দেওয়া আছে। অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, পরীক্ষার আগে অনেক সমাহারের সেট আমি নিয়ে আসবো। হ্যাঁ, 60 নম্বরের সেট আমি নিয়ে আসবো, 3টা হলেও নিয়ে আসবো, পরীক্ষা নেব। পুরো পরীক্ষা পর্যন্ত কিন্তু ম্যারাথন ক্লাস চলবে, প্রতিদিন একটা করে ক্লাস দেবো। ঠিক আছে, তাহলে দেখুন 25 নম্বর প্রশ্ন, মালাত্র বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের শুরুতে কার বন্দনা রয়েছে? উত্তর হচ্ছে অপশন খ রাধাকৃষ্ণের বন্দনা রয়েছে। তারপর দেখুন 26 নম্বর প্রশ্ন, কোন কাব্যটি রচনার পূর্বেই কৃষ্ণদাস কবিরাজ উপাধি অর্জন করেছিলেন? পুরো নাম কৃষ্ণদাস কবিরাজ, কিন্তু ছিল কৃষ্ণদাস। তো কোন কাব্যটি রচনার পূর্বেই কৃষ্ণদাস কবিরাজ উপাধি অর্জন করেছিলেন? উত্তর হচ্ছে অপশন ক শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত রচনার পূর্বেই। যদি বলতো কোন কাব্য রচনার পরে, তখন কিন্তু গোবিন্দ লীলামৃত হতো। ভালো করে বুঝুন, যদি বলতো কোন কাব্য রচনার পরে কৃষ্ণদাস কবিরাজ উপাধি অর্জন করেছিলেন, তখন কিন্তু গোবিন্দ লীলামৃত হতো। এখানে বলছে কোন কাব্যটি রচনার পূর্বেই, তখন সাঙ্গরঙ্গদাও হতে পারত, কিন্তু বইতে দেওয়া আছে শ্রী চৈতন্য চৈতামৃত। তাই অ্যান্সার হবে যে শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত যেহেতু বাংলা কাব্য, তো এই কাব্যটি রচনার পূর্বেই কৃষ্ণদাস কবিরাজ উপাধি অর্জন করেছিলেন। ঠিক আছে, তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, দূরৎকাচী লোটচন্দ্রানী ও সতী ময়না কাব্যের নায়িকাকে? নায়ক তো পেয়ে গেছি, লোড ছিল, তো নায়িকা হচ্ছে অপশন ক ময়নাবতী। ঠিক আছে, তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওল তার কোন কাব্যের কাহিনী ও গল্পগুলির জন্য হিন্দু মুসলমান সমাজে অনেক দিন ধরে জনপ্রিয়তা অর্জন করে আসছেন? তার একটাই কাব্য বিখ্যাত সবচেয়ে, উত্তর হচ্ছে অপশন খ পদ্মাবতী কাব্য। তারপর দেখুন 29 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ অনেক অনুসন্ধান করে রামপ্রসাদ সেনের মোট কয়টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন? তাই প্রথম গবেষককে, শ্রেষ্ঠ গবেষক ঈশ্বরচন্দ্র গুপ্ত, তো তারপর রামপ্রসাদ সেনের শ্রেষ্ঠ গবেষককে দয়ালচন্দ্র ঘোষ, তো তিনি অনেক অনুসন্ধান করে রামপ্রসাদ সেনের মোট কয়টি পদ সংগ্রহ করতে পেরেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ 262টি পদ। তাহলে দেখুন 30 নম্বর প্রশ্ন, আমি আগে বলেছি 15, 30, 45, 60, 9, 10 পড়তে হবে না, এমএসসির প্রশ্ন, কিন্তু আমার ভিডিওতে থাকবে পরবর্তীকালের জন্য। যারা 11, 12 পড়বেন তারা কিন্তু প্রশ্নটা পড়তে পারেন। দেখুন, মধ্যযুগের বাংলা সাহিত্যে যেবল মুলুক সামারক নামক রোমান্টিক প্রণয়াখ্যানমূলক কাব্যটি প্রথম কি রচনা করেন? অনেকে রচনা করেন, কিন্তু প্রথম কি রচনা করেন? এই কাব্যটি রচনাকাল কাব্য কয়েক থেকে জানা যায় যে এর রচনাকাল 1672 থেকে 73 খ্রিস্টাব্দ। প্রথম 1672 থেকে 73 খ্রিস্টাব্দে, অর্থাৎ সপ্তম শতকে যেবল মুলুক সামারক কাব্যটি রচনা হয়, রচিত হয়। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ক প্রথম রচনা করেন অপশন ক সৈয়দ মোহাম্মদ আকবর। ওকে, তাহলে দেখুন 31 নম্বর প্রশ্ন, দুলি দুহি পিঠা ধরন ন যাই, এটা কোন রায় রচিত? গবরা রায় রচিত। গবরা রায় রচিত এই পদটির রচয়িতাকে, এটি কত সংখ্যক পদ? ঠিক আছে, এটা গবরা রায় রচিত। উত্তর হচ্ছে অপশন ক কুক্কুরিপাদের 2 সংখ্যক পদ। ওকে, কুক্কুরিপাদের 2 সংখ্যক পদ। কুক্কুরিপাদ মোট চর্যাপদে 2টি পদ লিখেছেন, এটা মনে রাখবেন। ইনি চর্যাপদের মহিলা কবি বলতে পারেন, যদিও পুরোটা প্রমাণিত হয়নি, কিন্তু চর্যাপদের মহিলা কবি কুক্কুরিপাদকে ধরা হয়। তাহলে দেখুন 32 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পূর্ণাঙ্গ খণ্ডের সংখ্যা কত? পূর্ণাঙ্গ খণ্ডের সংখ্যা হচ্ছে অপশন খ 10টি। 10 আর 15-এর মধ্যে গুলিয়ে যায়, তো 15টি হচ্ছে খণ্ডিত পদ, আর পূর্ণাঙ্গ পদ খণ্ড হচ্ছে 10টি, মানে মোট 13টা খণ্ড আছে, তার মধ্যে হচ্ছে পূর্ণাঙ্গ খণ্ডের সংখ্যা 10টি, আর বাকি 3টি খণ্ড সেটা একটা অন্যের মধ্যেই অন্তর্গত। ওকে, তাহলে দেখুন 33 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাব শিষ্য কে ছিলেন, অথবা বিদ্যাপতির ভাব শিষ্য কাকে বলে? শ্রেষ্ঠ ভাব শিষ্য বলা হোক, বিদ্যাপতির ভাব শিষ্য বলা হোক, একই উত্তর। চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় জ্ঞানদাসকে, সেরকমই বিদ্যাপতির ভাব শিষ্য কাকে বলে? উত্তর হচ্ছে অপশন গ গোবিন্দ দাসকে, বা দ্বিতীয় বিদ্যাপতি বলে গোবিন্দ দাসকে। কে বলেছেন? শ্রীনিবাসের শিষ্য কবি বল্লভ দাস, অর্থাৎ শ্রীনিবাস আচার্যের শিষ্য কবি বল্লভ দাস তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলেছেন। কাকে? গোবিন্দ দাসকে। তারপর দেখুন
চতুর্থ প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট। চণ্ডীদাসের শ্রেষ্ঠ আক্ষেপানুরাগ পর্যায়ের পদ কোনটি? ঠিক আছে, চণ্ডীদাসের আক্ষেপানুরাগ পর্যায়ে তো অনেকগুলো পদ আছে, তো শ্রেষ্ঠ আক্ষেপানুরাগ পর্যায়ের পদ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো। তাহলে এটি চণ্ডীদাসের কোন পর্যায়ের পদ? আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, এটা মনে রাখবেন। তারপর দেখুন 35 প্রশ্ন, গোবিন্দ দাসের করচা প্রবন্ধটি রচয়িতাকে। হ্যাঁ, গোবিন্দ দাসের করচা এই প্রবন্ধটি রচয়িতাকে। উত্তর হচ্ছে অপশন খ, জয়গোপাল গোস্বামী। এই নামগুলো মনে রাখবেন, নামগুলোতে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, এই মেসিতেও এসেছিল। তাহলে দেখুন 36 প্রশ্ন, কেতকদাস ক্ষেমানন্দ কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কায়স্থ কুলদ বংশে কেতকদাস ক্ষেমানন্দ জন্মগ্রহণ করেন। তারপর দেখুন 37 প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্রটি দুঃখের বিবরণ রয়েছে? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন গ, ফুল্লরা দুঃখের বিবরণ রয়েছে। তাই হচ্ছে এই কাব্যের মূল রস কি রস? করুণ রস। 38 প্রশ্ন, রায়গুণাকর ভারতচন্দ্রের শ্রেষ্ঠ কাব্য কোনটি? সবাই বুঝে গেছেন শ্রেষ্ঠ কাব্য বলেছে। উত্তর হচ্ছে অপশন ঘ, অদামঙ্গল কাব্য। রচনাকাল কত? 1752 খ্রিস্টাব্দ, মানে তিনি অষ্টাদশ শতাব্দীর কবি। তাহলে দেখুন 39 প্রশ্ন, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্যের গায়ন কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রসাদ দাস। কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্যের গায়ন কে ছিলেন? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রসাদ দাস। আর প্রসাদ দেব নয় কিন্তু, প্রসাদ দেব মনে রাখবেন, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের গায়ন ছিলেন প্রসাদ দেব, আর কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী কাব্যের গায়ন ছিলেন প্রসাদ দাস। অমূল্যচরণ পণ্ডিত খরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের গায়ন ছিলেন, আর নীলমণি সমাদ্দার ডক্টর সুকুমার সেনের মতে নীলমণি ডিউসাই বা ডিন্ডিসাই তিনি ভারতচন্দ্র রায়গুণাকরের অদামঙ্গল কাব্যের গায়ন ছিলেন। এই চারটা গায়ন মনে রাখবেন। তাও দেখুন 40 প্রশ্ন, কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের কোন পর্বে কীচকবধের কাহিনী রয়েছে? ভারত পাঁচালী কাব্যের রচয়িতাকে কাশিরাম দাস। তো কাশিরাম দাসের ভারত পাঁচালী কাব্যের কোন পর্বে কিসের কাহিনী? কীচকবধের কাহিনী রয়েছে। উত্তর হচ্ছে অপশন ক, বিরাট পর্বে, এটা মনে রাখবেন। তারপর দেখুন 41 প্রশ্ন, কোন চৈতন্য জীবনীকারের জন্মকথা অনেকটা রহস্যাচ্ছন্ন? উত্তর হচ্ছে অপশন ক, বৃন্দাবন দাস। মাতার নাম নারায়ণী দেবী সবাই পেয়েছেন, কিন্তু পিতার নাম যে বৈকুণ্ঠ কি বৈকুণ্ঠনাথ, সেটা তো একটা আন্দাজে ধরা হয়, কারণ তিনি তার কাব্যে তার পিতার নাম বলেননি। অন্য কবি যেমন তার কাব্যে পিতার নাম মাতার নাম বলেছেন, কিন্তু তোমার বৃন্দাবন দাস তার কাব্যে পিতার নাম বলেননি, তো মাতার নাম বলেছেন, হ্যাঁ, নারায়ণী দেবী। ঠিক আছে, তাহলে চৈতন্য জীবনীকারের জন্মকথা একটা রহস্যচ্ছন্ন কোনটা হবে? বৃন্দাবন দাস। তার জন্মস্থান নিয়ে ঝামেলা আছে। ওকে, কেউ বলে পূর্ব বর্ধমানের দেনুর, বেশিরভাগ সমালোচক বলেছেন। আবার তোমার ডক্টর বীরেন্দ্র মজুমদার, তাকে সাপোর্ট করেছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তারা বলেছেন তার জন্মস্থান হচ্ছে নদিয়ার নবদ্বীপ। এখানে ঝামেলা আছে। তাই বৃন্দাবন দাস হচ্ছে একজন চৈতন্য জীবনীকার, যার জন্মকথা অনেকটা রহস্যাচ্ছন্ন, আর যিনি বাংলা ভাষায় প্রথম চৈতন্য কাব্য রচনা করেছেন। ঠিক আছে, আর চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ। যেই তথ্যগুলো আমি পড়াচ্ছি, এই তথ্যগুলো পড়াচ্ছি আমাদের বাংলা অল ইন ওয়ান। এই বোর্ডে যারা এখনও নেননি, আর হয়তো 20 কপিও নেই, শেষ করে দুদিনের মধ্যে স্টক শেষ হয়ে যাবে। তো বিভিন্ন স্যাররা এই বইটাকে শ্রেষ্ঠ বলেছেন, প্র্যাকটিসের মধ্যে 98% অথেন্টিক, 2% যদি হতেই পারে। এখানে পুরো 90 নম্বরে 50 সেট আছে। পরীক্ষার আগে অন্তত বলছি একবার প্র্যাকটিস করুন, এখানে কিন্তু বহু প্রশ্ন কমন আসবে। লেখক সৌম্যদীপ মাঝি, সাইজুল মন্ডল, সপ্তদ্বীপ বোস। স্পিড পোস্ট করে দেওয়া হবে, 25-30 টাকা এক্সট্রা খরচা হবে, কিন্তু স্পিড পোস্ট করে দেওয়া হবে। আমার বাড়ি নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল, যেখানেই হোক 3 দিনের মধ্যে বইটা হাতে পেয়ে যাবেন। ঠিক আছে, কালকে পোস্ট করলে শনিবারের মধ্যে হাতে পেয়ে যাবেন। এই বইটা একবার করে দেখে যান, নাহলে কিন্তু এতটা রিভিউ হতো না। ঠিক আছে, এবার স্ক্রিনশট নিয়ে রাখুন। আর যারা এই বইটা তারা অবশ্যই, আমি নাম্বার দিয়ে রেখেছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার 8768830230। হ্যাঁ, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে 8768830230, যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, বইটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আর মোবাইল নাম্বারে হাই করুন, মেসেজ করুন, আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, আর রাতের মধ্যে মানে আমাকে বললে কালকে স্পিড পোস্ট করলে 3 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। ওকে, তো তারপর দেখুন বেশ আমার প্রশ্ন থেকে শুরু হবে। দৌলত কাজী, লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যের প্রতিনায়ককে? নায়ক তাকেই বলেছি, রাজা লোর। প্রতিনায়ক হচ্ছে অপশন খ, বামন। ঠিক আছে, প্রতিনায়ক হচ্ছে বামন। তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সৈয়দ আলাওলের বৃদ্ধ বয়সে লেখা গ্রন্থ? সৈয়দ আলাওল 6টি গ্রন্থ লিখেছেন, তো বৃদ্ধ বয়সে লেখা গ্রন্থ কোনটা? উত্তর হচ্ছে অপশন ঘ, সেকেন্দর নামা। রচনাকাল হচ্ছে 1672 খ্রিস্টাব্দ। ওকে, যেখানে আলেকজান্ডারের তোমার হচ্ছে কাহিনীর বীরত্ব রয়েছে। ওকে, তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন,
আর সেকেন্দ্রনাথ কিন্তু পরীক্ষা এসেছিল এমএসসি পরীক্ষায়, যে তার ষষ্ঠ বা শেষ কাব্যগ্রন্থ কোনটি, সেটা কিন্তু সেকেন্দ্রনাথ আমার 1672 হবে। ঠিক আছে, তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্যের সাধক রঞ্জন সাল হচ্ছে 1926 খ্রিস্টাব্দ বা 1332 বঙ্গাব্দ। এই কাব্যের বিষয়বস্তু কি? খুবই ইম্পর্টেন্ট, উত্তর হচ্ছে অপশন খ, তন্ত্রতত্ত্ব বা তন্ত্র সাধনা। তাহলে দেখুন 45 নম্বর প্রশ্ন, আমি আগেই বলেছি 15, 30, 45, 60 আপনারা স্কিপ করে যাবেন, 9, 10, 11, 12 জন্য পড়বেন, এটা কিন্তু এমএসসির প্রশ্ন, কিন্তু আমি চাই আমার ভিডিও থাকুক, ছিল 45টা আমি রেখেছি। দেখুন আব্দুল নবী রচিত একমাত্র কাব্য কোনটি? তথ্য দেখুন এটি 80টি পরে বিভক্ত। এই কাব্যের রচনাকাল হলো 1648 খ্রিস্টাব্দ। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ, আমির হামজা। তাহলে আব্দুল নবী রচিত একমাত্র কাব্য হচ্ছে অপশন গ, আমির হামজা। এটি 80টি পরে বিভক্ত। এই কাব্যের প্রকাশকাল কত, রচনাকাল কত? এই কাব্যের রচনাকাল 1648 খ্রিস্টাব্দ, মানে তিনি সপ্তম শতাব্দীর কবি ছিলেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এখন লাগবে না, কিন্তু এমএসসি পরীক্ষায় লাগবে, তাই এখান থেকে দিয়ে রাখছি, যাতে ভবিষ্যতে কিন্তু আপনারা আমার এই পেজটা স্ক্রল করলে এসব ভিডিও খুঁজে পান। ঠিক আছে, তারপর দেখুন 46 নম্বর প্রশ্ন, গণত তৈলা বাড়ি হেঞ্চে কুড়ারি, এটা কোন রচিত? এটা হচ্ছে রামক্রিয়া রচিত। তো প্রশ্ন হচ্ছে রামক্রিয়া রচিত এই পদটির রচয়িতাকে, এটি কত সংখ্যক পদ? চর্যাপদের লাইন থেকে প্রশ্ন দিতে পারে, মেন আর যত 6টা প্রবাদ বাক্য আমি দিয়েছি অলরেডি ইউটিউবে, তো দেখে নেবেন। তো গণত তৈলা বাড়ি হেঞ্চে কুড়ারি, এটি হচ্ছে অপশন ঘ, সবরপাদের 50 সংখ্যক পদ। তারপর দেখুন 47 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকুটে কোন ব্যক্তির নাম এবং কত সনের কথা উল্লেখ আছে? উত্তর হচ্ছে অপশন গ, শ্রীকৃষ্ণ পঞ্চানন, আর সাল হচ্ছে 1089 সন। তারপর দেখুন 48 প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি, সেটা অনেক দিন ইউটিউবে দিয়েছি, এটা মনে রাখবেন। প্রার্থনা, মাথুর ও ভাবোল্লাস বা ভাব সম্মেলন, এই 3টি পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? এই 3টি পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন, উত্তর হচ্ছে অপশন ক, বিদ্যাপতি। দরকার আমি একদিন দিয়ে দেবো ভিডিওতে যে কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন, তাহলে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তাহলে দেখুন 49 নম্বর প্রশ্ন, এক রজনী মেঘ গরজিনী কেমনে আব পিয়া, সেচ বিছাইয়া রহিল বসিয়া পদ পানি নির্খিয়া, এটি কার পদ? এটি হচ্ছে জ্ঞানদাসের পদ। তাহলে এক রজনী মেঘ গরজনী, এটা কার পদ? জ্ঞানদাসের পদ। তো আপনাদের বলতে হবে এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ? উত্তর হচ্ছে অপশন ঘ, মান পর্যায়ের পদ, যার একটা ভাগ হচ্ছে বাসক সজ্জা, মান বাসক সজ্জা পর্যায়ের পদ। তাহলে দেখুন 50 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এবং কত বছর বয়সে শ্রীনিবাস আচার্যের কাছে গোবিন্দ দাস দীক্ষা গ্রহণের পর বৈষ্ণব সমাজে কবি বলে সসম্মানে গৃহীত হন? তাহলে যদি বলি তিনি কার কাছে দীক্ষা গ্রহণ করেন, তিনি হচ্ছে শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করেন, এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, কে? গোবিন্দ দাস। তো কত খ্রিস্টাব্দে কত বছর বয়সে এখানে চাওয়া হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, 1576 খ্রিস্টাব্দে এবং 40 বছর বয়সে। খুব ইম্পর্টেন্ট, 1576 খ্রিস্টাব্দে এবং 40 বছর বয়সে শ্রীনিবাস আচার্যের কাছে গোবিন্দ দাস দীক্ষা গ্রহণের পর প্রথম সমাজে কবি বলে সসম্মানে গৃহীত হন। ওকে, এর বয়স চাইতে পারে 40 বছর বয়সে। ঠিক আছে, তাহলে 1576 খ্রিস্টাব্দ। তাহলে দেখুন 11 নম্বর প্রশ্ন, পদ্মাপুরাণ কাব্য রচয়িতাকে? বিজয়গুপ্ত এবং নারায়ণদেব। তো বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যে কোন সুলতানের মহানুভবতার কথা উল্লেখিত হয়েছে? সোজা কথা, তিনি কার আমলে পদ্মাপুরাণ কাব্য রচনা করেন? উত্তর হচ্ছে অপশন ক, সবাই জানেন, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, প্রশ্নটা ঘোরানো আছে, কিন্তু আপনারা ভাববেন যে একই প্রশ্ন, কার পৃষ্ঠপোষকতা রচনা করেন বা কোন সুলতানের মহানুভবতার কথা উল্লেখিত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ক, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তারপরে দেখুন 12 নম্বর প্রশ্ন, ঘনরাম চক্রবর্তী মোট কয়টি বৈষ্ণব পদ রচনা করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, 15টি বৈষ্ণব পদ রচনা করেছেন। কে? ঘনরাম চক্রবর্তী। মনে রাখবেন বৈষ্ণব পদ 15টি রচনা করেছেন। তারপরে দেখুন 53 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিন্ধু অগ্নি রাহু মুখে শশী ছাপ দেয় সুখে যার দশে হয়ে অভিমানী, এই শ্লোকটি ভারতচন্দ্রের কোন কাব্যের মঙ্গলাচরণে আছে? এই শ্লোক অনুসারে এই কাব্যের রচনাকাল হচ্ছে 1147 বঙ্গাব্দ বা 1740 খ্রিস্টাব্দ কল্পিত হতে পারে। ঠিক আছে, বঙ্গাব্দ 1747, 593 যোগ করুন, 1740 খ্রিস্টাব্দ কল্পিত হতে পারে। উত্তর হচ্ছে অপশন খ, রসমঞ্জরি। কোনটা? সিন্ধু অগ্নি রাহু মুখে শশী ছাপ দেয় সুখে যার যশে হয়ে অভিমানী, এই শ্লোকটি ভারতচন্দ্রের রসমঞ্জরি কাব্যের মঙ্গলাচরণে আছে, মনে রাখবেন। তবে কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফ শ্লোক কিন্তু মনে রাখবেন। যদি ইম্পর্টেন্ট না হয় তাও মনে রাখবেন, কারণ প্রত্যেকটা মধ্যযুগের কিন্তু প্যারাগ্রাফ শ্লোক যেকোনো একটা আসতে পারে, অবশ্যই কিন্তু মনে রাখবেন এগুলো।
এই কাব্য শোক থেকে কাব্য রচনাকাল কত সেগুলো মনে রাখবেন। 54 নম্বর প্রশ্ন, কাশিরাম দাসের আবির্ভাবকাল কে নির্ণয় করেন? উত্তর হচ্ছে সবাই জানেন অপশন ক আচার্য যোগেশ চন্দ্র রায় বিদ্যানিধি নির্ণয় করেন। ঠিক আছে, তাহলে দেখুন 55 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবে কার সম্পাদনায় মাধব বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রকাশিত হয়েছিল? প্রথম কিন্তু বলেনি, ভালো করে বুঝুন, প্রথম কিন্তু বলেনি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কার লেখা? মাধব বসুর লেখা। তো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়, মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন খ 1944 খ্রিস্টাব্দে খগেন্দ্রনাথ মিত্রের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এবার একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখুন। যদি বলতো প্রথম মাধব বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়? উত্তর হতো 1886 থেকে 87 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ সম্পাদনায়। প্রশ্ন যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1944 খ্রিস্টাব্দে খগেন্দ্রনাথ মিত্রের তোমার হচ্ছে সম্পাদনায় মাধব বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রকাশিত হয়। ওকে, আর লাস্ট যদি বলতো যে বাংলাদেশে কবে প্রকাশিত হয়? বাংলাদেশে 1945 খ্রিস্টাব্দে নন্দলাল বিদ্যাসাগর সম্পাদনায় মাধব বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি প্রকাশিত হয়। 3 ধরনের অ্যান্সার আছে, প্রথম দ্বিতীয়টা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের ঢাকা থেকে। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে দেখুন 56 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ কোন সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে অপশন ক বৈদ্য বংশে। তারপর দেখুন 57 নম্বর প্রশ্ন, দৌলত কাজী লোচচন্দ্রানী ও সতী ময়না কাব্যের প্রতিনায়িকাকে? নায়িকা হলে তো সবাই জানতেন যে ময়নাবতী হবে, এখানে বলছে প্রতিনায়িকাকে। উত্তর হচ্ছে অপশন খ চন্দ্রানী। নায়ক হচ্ছে লোর, প্রতিনায়ক হচ্ছে বামন, নায়িকা হচ্ছে ময়নাবতী, প্রতিনায়িকা হচ্ছে চন্দ্রানী। এই কাব্যে সতী ময়নাবতীর পারমাস্যা বর্ণিত হয়েছে। তাহলে দেখুন 18 নম্বর প্রশ্ন, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যে কোন শতাব্দীর দেশ কাল রাষ্ট্রিক সংকটের সাময়িক ছবি ফুটে উঠেছে? সোজা কথা হচ্ছে সৈয়দ আলাওল শতাব্দীর কবি বা পদ্মাবতী কাব্য যে শতকে রচিত হয়েছে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন গ সপ্তদশ। যে সৈয়দ আলাওল সপ্তদশ শতকের কবি, পদ্মাবতী কাব্যটি সপ্তদশ শতকে রচিত হয়েছে। তো সোজা কথা, যেই কাব্যে সপ্তদশ শতাব্দীর দেশ কাল রাষ্ট্রিক সংকটের সাময়িক ছবি ফুটে উঠেছে। ঠিক আছে, তাহলে দেখুন 59 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন একমাত্র কোন গ্রন্থে তার পৃষ্ঠপোষক রাজা বা স্থানীয় ব্যক্তি যার নাম হচ্ছে রাজকিশোর তার নাম উল্লেখ করেছেন? ঠিক আছে, একমাত্র কোন গ্রন্থে? একটা গ্রন্থে তিনি কিন্তু তার পৃষ্ঠপোষক রাজা বা রাজস্থানীয় ব্যক্তি নাম কি রাজকিশোরের নাম উল্লেখ করেছেন। ওকে, নামটা রাজকিশোর মনে রাখবেন। উত্তর হচ্ছে অপশন ঘ কালী কীর্তন। যে লাস্ট প্রশ্ন তার আগে সেটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেলনি প্রেস করে দেবেন, আর অবশ্যই আমার অ্যান্সার বলার আগে মনে মনে অ্যান্সার করবেন। তারপর কে কত নাম্বার পেয়েছেন কিন্তু জানিয়ে দেবেন, 7-এর মধ্যে কত নাম্বার পেয়েছেন। এবার ম্যারাথন ক্লাস কিন্তু পরীক্ষা পর্যন্ত হবে, আমি অনেক প্র্যাকটিস সেট দেবো। ওকে, 7 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আসবেন অন্তত পরীক্ষার 3টে, আপনি পরীক্ষা দেবেন। ঠিক আছে, এবং লাস্ট প্রশ্ন এমএসসি প্রশ্ন, অনেকে স্কিপ করে দিতে পারেন, যে 11-12 দেবেন তারা কিন্তু স্কিপ করবে না, তারা দেখে রাখতে পারেন। ঠিক আছে, এমএসসির প্রশ্ন, দাক্ষিণাত্যের বাদশাহ আবদুল্লাহ কুতুব শাহের সহকবি আমিন রচিত আবু শাহমার কিস্সা কাব্য অনুসরণে আবু শামার পুঁথি নামক কাব্যটি রচনা করেন। ঠিক আছে, তাহলে আবু শামার পুঁথি নামক কাব্যটি রচয়িতাকে? উত্তর হচ্ছে অপশন গ জয়নুল আবেদিন। খুব ইম্পর্টেন্ট, আবু শামার পুঁথি নামক কাব্য রচয়িতা অপশন গ জয়নুল আবেদিন। দাক্ষিণাত্যের বাদশাহ আবদুল্লাহ কুতুব শাহের সহকবি গেছিলেন আমিন, সেই আমিন রচিত আবু শামার কিস্সা কাব্য অবলম্বনে তোমার জয়নুল আবেদিন আবু শামার পুঁথি নামক কাব্যটি রচনা করেন। ঠিক আছে, এই হচ্ছে যে 7টা প্রশ্ন, সবাই দেখে নেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেলনি প্রেস করে দেবেন, এবং ম্যারাথন ক্লাস কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, শুভরাত্রি।